আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রেলের রানিং স্টাফদের কর্মবিরতিতে ভোগান্তি। ২১ সালের বাতিল হওয়া সুবিধা পুনর্বহালের দাবি। রেল সচিবের সাথে বৈঠকে আসেনি সিদ্ধান্ত। আলোচনার আহ্বান উপদেষ্টার। যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? আসলে একটা অরাজকতার দেশে বাস করতেছি। এই মাইলেজ এবং আনুতোষিক হিসাব যদি আমরা না পাই, রানিং স্টাফ হিসেবে রেলওয়ে অঙ্গনে কেউ চাকরি করবে না। আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব। জুলাই অভ্যুত্থানের সহিংসতা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন। গুম হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা, উঠে এসেছে এমন অভিযোগ। নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান তারেক রহমানের। বললেন, জনবিচ্ছিন্ন হলে ৫ আগস্টের পরিণতি হবে। সোমবার সংঘর্ষের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ৭ কলেজের শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার। বিশ্ববিদ্যালয়ের মতো আলাদা কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ। যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া অতি জরুরি, সেখানে যত দ্রুত সম্ভব এই ৭ কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া। রূপগঞ্জে দখল আধিপত্য নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ। ৫ জন গুলিবিদ্ধ সহ আহত ১৮। সেনাবাহিনী ও পুলিশের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে। বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা শোধ করা হবে, জানালেন উপদেষ্টা। টাকা ফেরত পাবেন এস আলমের ব্যাংকের আমানতকারীরা, আশ্বাস গভর্নরের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। ২০২১ সালের বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ। রানিং স্টাফদের কর্মবিরতির কারণে দেখা দিয়েছে অচল অবস্থা। গেল মধ্যরাত থেকেই ট্রেন চলাচল বন্ধের ঘোষণায় বিপাকে সব রুটের যাত্রীরা। রেল উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, আন্দোলনকারীদের মূল দাবিগুলো পূরণ করা হয়েছে, বাদবাকি দাবির বিষয়ে আলোচনা হতে পারে। নীলসাগর এক্সপ্রেসে মঙ্গলবার ভোরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আলী হোসেনের। সময় মতো স্টেশনেও পৌঁছান। প্ল্যাটফর্মে ট্রেন থাকলেও ছাড়েনি সেটি। রেলের রানিং স্টাফ নামে পরিচিত চালক, সহকারী চালক, টিটিদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। যেহেতু এরা কর্মবিরতি দিবে, তাহলে এরা টিকিট বিক্রি করলো কেন? আমার যে এখন কালকে চাকরিতে যেতে হবে, আমার ছোট ছোট বাচ্চা নিয়ে, এখন আমি কিভাবে যাব? আগামী কালকে আমার ডিগ্রি ফার্স্ট ইয়ারের পরীক্ষা, তো এমতো অবস্থায় আমি কিভাবে এখন যাব? কমলাপুর স্টেশন থেকে মধ্যরাতের পর ছাড়েনি কোনো ট্রেন। এতে ভোগান্তিতে পড়েন অসংখ্য যাত্রী। স্টেশন ম্যানেজার জানালেন, ফেরত দেয়া হচ্ছে টিকিটের অর্থ। যার মতো কোনো প্রসেস নেই। অনেক ভোরবেলা আইছি, সকালবেলা ৬টা ৪৬ আমার ট্রেন ছিল। আমি এখানে আসার পরে জানতে পারলাম যে আমার ট্রেন যাবে না। কেন তারা আগে আমাদেরকে জানিতে পারলো না? আমাদের টিকিট আছে, টিকিটে তো কাউন্টারে বলতে ফেরত দিতেছে না, কাউন্টারে তো কোনো লোক নেই। বিকল্পভাবে বাসে যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু তারা আমাদেরকে টাকাও রিটার্ন দিচ্ছে না। অনলাইনে টিকিট অনলাইনে এবং কাউন্টার টিকিট কাউন্টারে ফেরত দেওয়ার প্রসিডিওর। ট্রেনগুলো যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না থাকায় আমরা টিকিটগুলো রিফান্ডের ব্যবস্থা নিচ্ছি। মূল বেতনের সঙ্গে অ্যালাউন্স যোগ করে পেনশন দেয়া এবং আনুতোষিক সুবিধা দেওয়ার দাবি করে আসছিলেন রানিং স্টাফরা। তবে ২০২১ সালের ৩ নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। সমস্যা সমাধানে কমলাপুরে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রেল কর্মকর্তারা, কিন্তু এতেও কোনো সমঝোতা না হওয়ায় কর্মবিরতিতে যায় রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পর কমলাপুর স্টেশনে আসেন রেল উপদেষ্টা। এখানে এসেই পড়েন যাত্রীদের তোপের মুখে। আমি বাসে জার্নি করতে কষ্ট হয়। ওনারা আসুন, আমরা গতকালকেও বলেছি, আসুক, আলোচনা করুক, তারপরে আমরা এরপরে আবার দরকার হলে আবার আমরা অর্থ বিভাগে যাব। এদিকে সচিবালয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানিয়েছেন, রেলের রানিং স্টাফদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, এর বাইরে দাবি পূরণ সম্ভব নয়। আমরা যতটুকু আমাদের সম্পদের সেটা আমরা বলেছি, অন্যরা সংস্থা আমরা যেভাবে দিয়েছি আমরা দিয়েছি। এতে তো মোটামুটি আমার মনে হয় এটা যুক্তি ছিল এবং আমরা দিয়েছি সুবিধা। এখন যদি তারা বলে আরও সবগুলো একসাথে দিতে হবে, তা আপনারা বুঝতে পারেন অর্থের সংকুলন তো আমার করতে হবে।
2021 সালে বন্ধ হওয়া মাইলেজ সিস্টেমে বেতন ভাতা পুনরায় চালুর দাবিতে কর্মবিরতি পালন করছে রেলওয়ের রানিং স্টাফরা। ফলে তৈরি হয়েছে যাত্রী দুর্ভোগ, একই সাথে রেল চলাচলে রয়েছে অচল অবস্থা। সেটি নিরসনে দফায় দফায় বৈঠক হলেও তার সুরাহা এখন পর্যন্ত মেলেনি। তবে সেটির সুরাহা কখন মিলবে এবং সেই সমাধান হলে যাত্রী দুর্ভোগ কখন লাঘব হবে সেটি এখন বড় প্রশ্ন। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এ পর্যায়ে চলে যেতে চাই কমলাপুর রেল স্টেশনে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস কথা বলছেন। সরাসরি যাচ্ছি সেখানে। ক্ষমতা রাখি না, মুজিবুর সাহেবের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। মুজিবুর সাহেবের সম্মতি ছাড়া আমরাও কোনো সিদ্ধান্ত দিতে পারছি না, যে কারণে আলোচনাটা ডেডলক হয়ে রয়েছে। গতকাল রাত 12টার পর থেকে মুজিবুরকে আমরা আলোচনার টেবিলে কোনোভাবে কানেক্ট করা যাচ্ছে না। গোপনে কারো সাথে ফোন করলে সে প্রকাশ্য আসতেছে না। তা আমরা এইটুকু বলছি, নিরাপত্তার কোনো শঙ্কা যেন না থাকে। অতীতে যেভাবে সরকারের পক্ষ থেকে বাধ্য করা হতো, জান এবং মালের ভয় দেখানো হতো, এমন যেন কোনো রকম উদ্ভূত পরিস্থিতি না হয়, তার জন্যে আমরা আন্দোলনরত শ্রমিক নেতাদেরকে নিশ্চিত করেছি যে কোনো বাহিনী গ্রেপ্তার করে নিয়ে যাওয়া বা আন্দোলন করার অপরাধের দমন করা এমন কিছু যেন না করা হয়। সরকারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন বাহিনী সেইটুকু তারা এই স্ট্যান্ডার্ড রক্ষা করেছে। এখন মুজিবুরকে ওরা খুঁজে পেলে আলাপ আলোচনা করে তারা জানালে আমরা আলোচনার টেবিল তৈরি করে দিয়ে নিষ্পত্তি করব। তবে একটা বিষয় আমি তাদেরকে জানিয়েছি যে কোনো শ্রমিক আন্দোলন যদি ব্যর্থ হয় তার একটা ব্যাড ইফেক্ট হবে সমস্ত শ্রমিক আন্দোলনের প্রতি। আর যদি কোনো শ্রমিক আন্দোলন সফল হয় তার জন্য অনুপ্রাণিত হবে বাংলাদেশের ভাগ্যহত এই শ্রমিক কর্মচারীরা, তারা উৎসাহিত হবে। তা আমাদের লক্ষ্য এখানে আমাদের যে ফেডারেশনের যারা আসছে, কোনো শ্রমিক আন্দোলন যেন বিপদগামী না হয়, ব্যর্থ না হয়, ভুল পথে যে আত্মঘাতী কোনো দিকে না যায়। তার জন্য আমরা গত রাত থেকে চেষ্টা করছি, এখনও অব্যাহত চেষ্টা করছি। মুজিবুরকে খুঁজে পেয়ে আমাদেরকে বললে রাতের মধ্যে আমরা অ্যাডভাইজার মহোদয় সহ একাধিক ব্যক্তি রাষ্ট্রের বিভিন্ন কর্নারের সাথে কথা হয়েছে যে তারা যেন দুয়ার খোলা রাখে এবং দুয়ার খোলা রেখে আলাপ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করে। ওনারা অ্যালাউ করেছে যে আমি এতক্ষণ ছিলাম কমলাপুর রেল স্টেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাসের বক্তব্য শুনছিলাম সরাসরি। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় সকালে হট্টগোল হয় রাজশাহী রেল স্টেশনে। 6 শতাধিক যাত্রী নিয়ে নেত্রকোনা থেকে ঢাকামুখী একটি ট্রেন ময়মনসিংহ স্টেশনে ফেলে পালিয়ে যান চালক। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় বাড়তি চাপ পড়েছে বাসে। এই সুযোগে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। রেলের রানিং স্টাফদের কর্মবিরতির খবর জানা ছিল না অনেকের। কেউ আবার যথারীতি টিকিট পেয়ে চলে আসেন স্টেশনে, কিন্তু ট্রেন না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। রেলের এক কর্মচারীকে মারধর আর টিটিইর রুমে ভাঙচুর চালানো হয়। পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনেকের টিকিটের টাকা তাৎক্ষণিক ফেরত দেয়া হয়। দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করার প্রতিবাদ জানান যাত্রীরা। মানুষের একদম হোপলেস হয়ে গেছে। ভাবছিলাম যে একটু ডিলে হোক, কিন্তু ট্রেনটা যাবে, কিন্তু এখন তো যাচ্ছে না। এখন এই গ্যাঞ্জাম চলছে, এখন টিকিট ফেরত নিয়েছে, টাকা ফেরত দিয়েছে। ঢাকাগামী আন্তনগর হাওর এক্সপ্রেস 6 শতাধিক যাত্রী নিয়ে ছেড়েছিল নেত্রকোনার মোহনগঞ্জ থেকে। মাঝপথে ময়মনসিংহ রেল স্টেশনে ট্রেনটি ফেলে পালিয়ে যান চালক। নিরুপায় হয়ে প্রায় 2 ঘন্টা স্টেশন সুপারকে অবরুদ্ধ করে রাখে যাত্রীরা। পরে টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। মোহনগঞ্জ থেকে যে চালক ট্রেন চালিয়ে আনছে তাকে খোঁজা হচ্ছিল, তাকে ট্রেস পাওয়া যাচ্ছে না, সে নাই। যে চালক ছিল উনিও চলে গেছেন, ওনারা যদি ছাইরা দেয় তাহলে তো কাউরে পাইলাম না, আমরা কার সাথে যোগাযোগ করব, কার সাথে কথা বলবো। রেল চলাচল বন্ধের নিশ্চিত খবর জানা না থাকায় দেশের বিভিন্ন স্টেশনে সকালে যাত্রীদের ভিড় দেখা যায়। ট্রেনের যাত্রা বাতিলের কারণে দুর্ভোগে পড়েন তারা। ভেঙে ভেঙে রওনা হন গন্তব্যে। কক্সবাজারে হোটেল বুকিং দেওয়া, চিটাগাঙ্গে হোটেল বুকিং দেওয়া,
এখন এই যে ফ্যামিলি নিয়ে আমরা এত বড় ফ্যামিলি নিয়ে 20 জনের মতো আসছি, আপনি বলেন কত বড় ভোগান্তি। এটা একটা ভোগান্তি, এটা তো আমরা আসলে একটা অরাজকতার দেশে বাস করতেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা রেলের রানিং স্টাফদের। অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রটা যদি বাতিল করে আমাদের পূর্বের ন্যায় অধিকারটা ফিরিয়ে দেয়, আমরা আমাদের অবস্থান থেকে সরে যাব এবং যার যার কর্মে আমরা ফিরে যাব। ট্রেনের যাত্রীদের বাড়তি চাপ পড়ে দূরপাল্লার বাসে। এই সুযোগে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাস আছে কিন্তু ভাড়া অনেক বেশি যাচ্ছে, যাত্রী সংখ্যা অনেক বেশি, বাসের অনেক ভিড় হয়ে গেছে, বাস ভাড়াও বেশি চাইতেছে। আজকে ট্রেন না থাকাতে দাম বাড়ায় দিছে, কিছু করার নাই। এটা ট্রেনে যেভাবে আমরা চলাচল করতে পারি, বাসে তো এক জায়গায় বসে যেতে হবে, এই জন্য খুবই কষ্টর ব্যাপার আর কি। আমাদের যে নর্মালি শিডিউলগুলো যায় মোটামুটি কিছু করে সিট খালি যায়, আজকে সেটাও যাচ্ছে না, সম্পূর্ণটাই ফ্ল্যাপ যাচ্ছে। ভোগান্তি বিবেচনায় কোথাও কোথাও যাত্রীদের জন্য বিআরটিসি বাসের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। রেল স্টেশন এলাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায় বাসগুলো। জাহিদ হাসান, যমুনা নিউজ। কমলাপুরে আটকে পড়া রেলযাত্রীদের জন্য বিআরটিসির বাস চালু করেছে রেল কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ রুটগুলোয় দেওয়া হয় এই সার্ভিস। কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটা যাত্রীরাই নিয়েছেন বিশেষ এই সেবা। দুর্ভোগ হলেও এই ব্যবস্থায় সন্তুষ্ট যাত্রীরা। ট্রেন বন্ধ থাকায় বাসে চেপে অনেক যাত্রী ফিরছেন গন্তব্যে, তাই সায়দাবাদ বাস টার্মিনালে ছিল যাত্রী চাপ। ঢাকা রেলওয়ে স্টেশন এবং বিমানবন্দর রেল স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা তাদের কেনা ট্রেনের টিকিটে বিআরটিসি বাস সার্ভিসের মাধ্যমে ভ্রমণ করেন। একই সাথে উল্লেখিত জায়গাগুলো থেকে বিআরটিসি বাসের মাধ্যমে যাত্রীরা ঢাকায়ও রওনা দেন। আমাদের তো মেসেজ আগে দিতে হবে। এই যে দেখেন এত মাল সামান নিয়ে আসছি, এখন ট্রেন চলবে না, আমরা এটা কষ্ট পাচ্ছি না। আসার পর বললো যে ট্রেন তো নেই, কিন্তু আমরা বিআরটিসি থেকে এই সুবিধাটা দিচ্ছি, তো আপনারা যারা ট্রেনের টিকিটটা অলরেডি অনলাইনে কাটা, তাহলে আপনারা আমাদের বিআরটিসির সার্ভিসটা নেন। কোনো বিনা নোটিশে বন্ধ করে দেওয়া মানে জাতির জনগণের ভুক্তভোগী, এটা কারো কাম্য নয় এবং উচিত না। আমাদের এখানে বাস আছে, যাত্রী চাহিদার ভিত্তিতে হচ্ছে আমরা বাসগুলো হচ্ছে ছাড়বো, এভাবেই হচ্ছে চলতেছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন এমন অভিযোগ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে সংস্থাটির এশিয়া অঞ্চলের পরিচালক ইলেইন পিয়ারসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিপোর্ট সম্পর্কে দেয়া সংক্ষিপ্ত তথ্যে জানানো হয়, জুলাই আগস্ট সহিংস আন্দোলনে গুম হত্যার জন্য সরাসরি নির্দেশ দিয়েছিলেন দেশ ত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জোরপূর্বক গুমে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে জানিয়েছেন শেখ হাসিনা বা ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা গোপন বন্দিশালা সম্পর্কে জানতেন এবং কিছু ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যার নির্দেশ দিয়েছেন। এছাড়াও শেখ হাসিনা 2009 থেকে 2024 শাসনামলে আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এবং তারা দলীয় ক্যাডারদের মতো আচরণ করেছে। মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকেও বিলুপ্ত করে অভিযুক্ত কর্মকর্তাদের জবাবদিহিত বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 3 পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে এর মধ্যে আলোচিত বরখাস্তকৃত ইন্সপেক্টর আরশাদ হোসেন, মিরপুর বিভাগের সাবেক এডিসি এম মইনুল ও এএসআই চঞ্চল চন্দ্রকে আদালতে হাজির করা হয়। পরে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। অভিযোগ, গত 19 জুলাই ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার রামপুরা এলাকায় নির্মাণাধীন ভবনের উপর উঠে আমির হোসেন নামে এক ছাত্রকে লক্ষ্য করে গুলি ছোড়ে চঞ্চল চন্দ্র সরকার। তবে এই ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে যান আমির। রোববার রাত 9:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের একটি দল তাকে দীঘিনালা থানা থেকে গ্রেপ্তার করা হয় আন্দোলনকারীদের মুখ চেপে ধরা বরখাস্ত পরিদর্শক আরশাদ হোসেন ও মিরপুর বিভাগের সাবেক এডিসি এম মইনুলকেও।
কোনো দল বা রাজনৈতিক ব্যক্তি জনবিচ্ছিন্ন বা জনগণের বিরুদ্ধে গেলে পরিণতি কি হয় তার প্রমাণ ৫ আগস্ট। এমন সতর্ক বার্তা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনগণের পাশে থাকার আহ্বান জানান। বলেন, যে পর্যায়ের নেতা বা কর্মী হোক, অন্যায় বা খারাপ কাজ করলে তাদের সাথে সম্পর্ক রাখবে না বিএনপি। তারেক রহমান বলেন, কোনো সরকারের পক্ষে সব সমস্যা একসাথে সমাধান সম্ভব নয়। আমরা শুধু দেখেই ছেড়ে দিই। রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষণা করে ৩১ দফা। কি আছে সেই সংস্কার প্রস্তাবনায়, কতটা জানেন দলের নেতাকর্মী থেকে সাধারণ মানুষ? সেই ভাবনায় দলের তৃণমূলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে ধারাবাহিকভাবে কর্মশালার আয়োজন করছে বিএনপি। লক্ষ্য, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য, শিক্ষা, আইন ও রাষ্ট্র পরিচালনার নীতি উন্মুক্ত করা। বিভাগের পর কর্মশালা হচ্ছে এখন জেলা পর্যায়ে। মঙ্গলবার অংশ নেন বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা বিএনপির নানান স্তরের নেতাকর্মীরা। এই কষ্টটাকে যদি আমরা সঠিকভাবে কষ্টের মূল্যায়ন করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মানুষ বিএনপির উপর আস্থা রাখছে, কিন্তু সেই বিশ্বাস যারা নষ্ট করতে চায় তাদের কোনো ছাড় নয়। দলকে স্বার্থপর হতেই হবে। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না। বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। বলেন, মানুষের ভাবনা সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, কিন্তু কেউ জনগণ থেকে দূরে চলে গেলে তার পরিণতি হবে ৫ আগস্টের মতো। জনবিচ্ছিন্ন যদি হয় কেউ, একটি রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মীরা যদি জনবিচ্ছিন্ন হয়, জনবিচ্ছিন্ন হলে জনগণের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কাজ করলে কনসিকুয়েন্সেস বা পরিণতি কি হয়, ভাই আমরা ৫ই আগস্ট দেখেছি না? আমরা ৫ই আগস্ট দেখেছি। ৫ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের শেখার আছে, ৫ই আগস্ট থেকে অনেক কিছু আমাদের বোঝার আছে। আগামীকাল যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলায় হবে বিএনপির ৩১ দফা নিয়ে কর্মশালা। আরিফিন শাকিল, যমুনা নিউজ। এলাকায় আধিপত্য বিস্তার ও দখল নিয়ে ব্যাপক সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সংঘাতে জড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের দুই পক্ষ। সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত ১৮ জন। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধিপত্য বিস্তার ও একটি আড়তের দখল নিয়ে রূপগঞ্জের সাউঘাট এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে বাধে সংঘর্ষ, রণক্ষেত্র পুরো এলাকা। স্থানীয়রা জানায়, সাউঘাট এলাকায় ১০ বছরের চুক্তিতে মুজিবুর রহমানকে একটি আড়ত ভাড়া দিলেও সেটি ৩ বছরের মাথায় দখলে নেয়ার চেষ্টা করছেন জমির মালিক সেলিম প্রধান ওরফে ডন সেলিম। তার পক্ষে অবস্থান নেয় জেলা ছাত্র দলের একটি অংশ। অন্যদিকে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আরেকটি পক্ষ অবস্থান নেয় মুজিবরের পক্ষে। সেলিমের লোকজন আড়ত দখল নিতে গেলে শুরু হয় সংঘর্ষ। সংঘাতের জন্য একে অন্যকে দুষছে দুপক্ষ। সেলিম ভাইয়ের আড়ত, যে আপনারা জানবেন হাইকোর্টের মধ্যে ওনাকে এটা দিয়েছে। এই আড়তের মধ্যে অনেক চাঁদাবাজি করে ওরা। তো আমরা এই চাঁদার জন্য বলছি এখানে কোনো চাঁদাবাজি হবে না, এগুলো আমরা না করাতে এই জন্য আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে এইভাবে আক্রমণগুলো করছে। উপর থেকে গুলি করতেছে, ককলেট বিস্ফোরণ করতেছে। আসলে এই সেলিম প্রধান হইতেছে আপনার আওয়ামী লীগের কিছু সম্রাট ছিল। এ সময় পুড়িয়ে দেওয়া হয় একটি গাড়ি সহ অন্তত 10টি মোটরসাইকেল। গুলি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়ায় এলাকায়। ৫ জন গুলিবিদ্ধ সহ আহত হন 18 জন। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেশে একটা বিশেষ অবস্থা চলছে, এই অবস্থায় এই সমস্ত বিষয় একেবারেই গ্রহণযোগ্য না। যেই করুক, যারা এই ঘটনায় জড়িত থাকুক, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ল্যান্ডের মালিক যিনি, উনি দাবি করছেন যে উনি 10 বছরের জন্য কাউকে লিজ দেননি। আর যারা এখানে দোকানদার রয়েছে তারা বলছেন যে 10 বছরের জন্য তারা দলিল মূলে সেখানে লিজ নিয়েছেন। তো এটি আসলে আদালতে নিষ্পত্তিযোগ্য বিষয়। সংঘর্ষের সময় বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল। জাহিদ হাসান, যমুনা নিউজ। শিক্ষার শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থানের স্বার্থে সহিংস কর্মসূচি থেকে সরে এসেছে 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজ কর্তৃপক্ষের সাথে বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠক শেষে একথা জানান কলেজ অধ্যক্ষ। তবে রবিবার রাতে সংঘর্ষের ঘটনায় দায়ীদের শাস্তি নিশ্চিত না হলে আবারও কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে বৈঠকের পর ওই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দুদল শিক্ষার্থীর সংঘর্ষে রণক্ষেত্র নীলক্ষেত এলাকা, সবাই একই বিশ্ববিদ্যালয়ের, পার্থক্য শুধু পরিচয়। এক দলের পরিচয় সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরেক দলের পরিচয় অধিভুক্ত কলেজের। এই পরিচয় সংকটের সমাধানে 7 কলেজের দীর্ঘদিনের আন্দোলন। অবশেষে নিজেদের স্বতন্ত্র পরিচয়ের দাবি সফল হওয়ার পথে এক ধাপ এগোলো সোমবার। 7 কলেজকে নিয়ে আলাদা একাডেমিক কাঠামো করতে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে কর্মসূচি পাল্টা কর্মসূচিতে মঙ্গলবার সকালে ঢাকা কলেজের শিক্ষার্থী প্রতিনিধি ও ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসে কলেজ কর্তৃপক্ষ। প্রায় 3 ঘন্টার টানা বৈঠক শেষে কলেজ অধ্যক্ষ জানান, সমস্যা সমাধানে ইতিবাচক সাড়া দিয়েছে শিক্ষার্থীরা। পরীক্ষা অবশ্যই চলবে এবং এই ব্যাপারে ছাত্ররা একেবারে দ্ব্যর্থহীনভাবে, বিশেষ করে ছাত্র নেতৃবৃন্দ যারা দ্ব্যর্থহীনভাবে বলছে না স্যার পরীক্ষা চলতে হবে। আর পরবর্তী কার্যক্রম বিশ্ববিদ্যালয় যেটা ওদের প্রত্যাশিত সেটা তো সরকারি কমিটি হয়েছে, সেই কমিটির রূপরেখা অনুযায়ী হবে। তো আমাদের পরীক্ষাগুলো যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেই বিষয়টি নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। সংকট মোকাবেলায় নেওয়া উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্দোলনের কর্মসূচি থেকে সরে এসেছেন ছাত্র প্রতিনিধিরাও। তবে এখনও বেশ কিছু দাবি আছে তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি জনাব মামুন স্যার তিনি যে আচরণ করেছে, এই পরিবেশকে যে উস্কে দিয়েছে, তিনি কিন্তু ক্ষমা চাইছেন। কিন্তু এই ক্ষমা যদি 2 ঘন্টা আগে চাইতেন তাহলে কিন্তু রক্তাক্ত হতো না। আমরা তাকে বিশ্ববিদ্যালয়ের যে রূপান্তর টিম সেখান থেকে তাকে আমরা অব্যাহতি চাচ্ছি। তৃতীয় পক্ষের সুবিধা যাতে না পায়, এর জন্য কোনো প্রকার সহিংসতা ঘটে এরকম কোনো কর্মসূচি আমরা দিব না। তবে এই যে দোষী মানুষগুলো আছে তাদের শাস্তি নিশ্চিতে রাষ্ট্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কি সিদ্ধান্ত নেয় এটি সবসময় আমরা পর্যবেক্ষণ করব। এর আগে কিছু কর্মসূচি ছিল যেটা হচ্ছে থানা ঘেরাও বা এই টাইপের, তো এইগুলো আমরা পরবর্তীতে এরকম সিদ্ধান্তগুলো থেকে আমরা বের হয়ে আসছি। এদিকে চলমান সংকট নিরসনে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থী প্রতিনিধিরা। তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দেন উপদেষ্টা। অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশন জট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায়, সে বিষয়েই আসলে এখন কাজ করা হবে। তাদের যে কতগুলি দাবি ছিল এবং সমস্যা ছিল, এগুলি নিয়ে আমাদের পুঙ্খানুপুঙ্খানু আলাপ হয়েছে এবং আমার ছোট ভাই যেটা বললেন এগুলি উনি যেটা বলছে এটা সবই ঠিক এবং এইভাবে আমরা এগুলি ব্যবস্থা নিব। সন্ধ্যায় আন্দোলনের সবশেষ অবস্থা নিয়ে ঢাকা কলেজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলন করে 7 কলেজের শিক্ষার্থীরা। এ সময় হামলাকারীদের আটকে 24 ঘন্টা ও বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়নে 15 দিনের আলটিমেটাম দেন শিক্ষার্থীর প্রতিনিধিরা। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। এই 24 ঘন্টার মধ্যে সমাধান না হলে, অর্থাৎ এই যে বিচারাধীন যে প্রক্রিয়াটি এবং হাসপাতালে আমাদের যে ভাই বোনরা এখন আছে, ভাইয়েরা তাদের সাথে কথা না বলে আমাদের যারা বসছিলাম যাতে অপমান করে বের করে দেয়, তাদের সাথে বসে কোনো সমাধান করে না পারলে তারপরে আমরা 24 ঘন্টা পরে কনফারেন্স করে আবার বলে দিব যে আসলে আলটিমেটলি কি হয় না হয়। জি, প্রতিষ্ঠান আলাদা হলেও শিক্ষার্থী পরিচয়ে সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ অবস্থান চান 7 কলেজের শিক্ষার্থীরা। যারা রক্ত ঝরেছে তাদের খোঁজ কেউ এতদিন পর্যন্ত নেয়নি। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 7 কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। বলেন, এই কলেজগুলো নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করা জটিল। সেখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা লেখাপড়া করে, আবার শিক্ষকরাও শিক্ষা ক্যাডারের। একটি কমিটি গঠিত হয়েছে, তারা ভাবছে কিভাবে কি করা যায়। শিক্ষা উপদেষ্টা জানান, 7 কলেজের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে সেই ব্যাপারে তাকে অবগত করা হয়নি। এই শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি বাতিল করে একটা জটিলতা তৈরি করা হয়েছে। এই কলেজগুলোকে সমন্বিত করে একটা কাঠামোয় এনে একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে গেলে এটা তো অন্যান্য বিশ্ববিদ্যালয়কে নকল করে হবে না, এটার একটা নতুন মডেল তৈরি করতে হবে, সেটার জন্যই তো কাজ করা হচ্ছে। আমরা চেষ্টা করছিলাম, যেহেতু এই সমস্যাটা নিরসন হওয়া অতি জরুরি, সেখানে যত দ্রুত সম্ভব এই 7 কলেজকে নিয়ে ওই কাঠামোতে গিয়ে একটা ওই পর্যন্ত পৌঁছে যাওয়া।
দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এই ঘোষণা দিয়েছেন। শিক্ষকদের অন্যান্য দাবি চলতি বছর থেকে বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর ঘোষণাও দেন যুগ্ম সচিব। তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলা অনুমোদনের পাশাপাশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এরপর অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। এই ঘোষণায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। তবে চলতি বছরের জুনের মধ্যে এসব দাবি পূরণের সিদ্ধান্ত চূড়ান্ত না হলে 1 জুলাই থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে দুপুর 2টার দিকে জাতীয়করণের দাবি নিয়ে সচিবালয়ে যান আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি দল। তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরেই সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। আমরা নীতিগতভাবে একমত যে আসলে বাংলাদেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। একাডেমিক স্বীকৃতি বন্ধ আছে, সেটি আমরা এই জুন মাসের মধ্যে, জুন মাস 2025 সাল থেকেই চালুকরণ করা হবে। ভাই, আজকে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, আমাদের মুখ দিয়ে কথা বের হচ্ছে না। আমাদের সেই 6টি দাবি সরকার পূরণ করেছে, এজন্য আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যদি জুনের মধ্যে যদি সিদ্ধান্ত চূড়ান্ত না হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে দেশের সকল শিক্ষক নিয়ে আমরা পরবর্তী কঠোর কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব ইনশাআল্লাহ। বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের শেয়ার বিক্রি করে শ্রমিকদের 550 কোটি টাকা পাওনা বেতন ভাতা ফেব্রুয়ারির মধ্যে পরিশোধ করা হবে। এই সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সিদ্ধান্ত জানিয়েছেন শ্রম উপদেষ্টা। তিনি বলেন, বেক্সিমকো গ্রুপ নামে বেনামে প্রায় 40,000 কোটি টাকা ঋণ নিয়েছে। ঋণের সাথে জড়িত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শ্রম উপদেষ্টা একে রিজার্ভ চুরির চেয়ে বড় জালিয়াতি হিসেবে অভিহিত করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হয়ে কারাগারে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান সন্তানরাও পলাতক। এ অবস্থায় বেরিয়ে আসছে গ্রুপটির ঋণ জালিয়াতি সহ নানা দুর্নীতির তথ্য। বেক্সিমকো গ্রুপ নামে বেনামে ঋণ নিয়েছে প্রায় 40,000 কোটি টাকা। এ সংক্রান্ত উপদেষ্টা কমিটির তথ্য অনুযায়ী এর মধ্যে 13টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়েছে 28,544 কোটি টাকা, আর বাকি 12,000 কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে অস্তিত্ববিহীন 12 প্রতিষ্ঠানের নামে। এসব ঋণের সাথে জড়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা কমিটি। 40,000+ কোটি টাকা ঋণ রয়েছে এবং এই সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাংককে আমরা জিজ্ঞেস করব। ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার থেকে বড় কেলেঙ্কারি। ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে। যারা যারা এর মধ্যে ইনভলভ, কাউকে ছাড়া হবে না, নোবডি উইল বি লেফট। বেক্সিমকোর শিল্প কারখানায় বেতন ভাতা নিয়ে সরকার পতনের পর থেকেই চলছে শ্রম অসন্তোষ। ঘটেছে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও। শ্রমিকদের 550 কোটি টাকা পাওনা মেটাতে গ্রুপের 2টি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা কমিটি। বেক্সিমকোর লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে। আগামী রবিবার বিএসইসি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এটা পাওনা হবে সব শ্রমিকদের। শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বেক্সিমকোর শ্রমিকদের 3 মাসের বেতন ও সুদমুক্ত ঋণ সহ 223 কোটি টাকা দেয়া হয়েছে। বন্ধ করা হবে গ্রুপটির লে অফ করা সব প্রতিষ্ঠানও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। 10 বছর আগে সতর্ক করা হয়েছিল, তারপরও একটু বেশি লাভের আশায় এস আলমের ব্যাংকে টাকা রাখে মানুষ। এখন সংকট তৈরি হয়েছে, তবে আমানত ফিরিয়ে দেয়া হবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেন, টাকা অথবা বন্ড যে কোনো এক মাধ্যমে আমানত পাবে গ্রাহক, এজন্য সময় দরকার। সকালে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MRA আয়োজিত কর্মশালায় গভর্নর এমন আশ্বাস দেন। জানান, শহরে দারিদ্র্য বাড়ছে, এনজিও কর্মকাণ্ড শহরমুখী হওয়া দরকার, তবে
প্রাকৃতিক রাজনৈতিক দুর্যোগের মধ্যে কিস্তি আদায় অমানবিক। তার মতে গ্রামীণ ব্যাংক একটি ইনসিডেন্স পৃথক আইন করে প্রতিষ্ঠা করা হয়। এই সময়ের জন্য হয়তো এটি প্রয়োজন ছিল না, বলেন তদারকি ছাড়াই চলছে সমবায় খাত। অনুষ্ঠানে বলা হয় MRA জানায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে সুফল পাচ্ছে 7 কোটি মানুষ। তৈরি হয়েছে অসংখ্য উদ্যোক্তা, নিশ্চিত হয়েছে কর্মসংস্থান। বলা হয় শুধু ঋণ দিলেই হবে না, আর্থিক পরিবর্তনের দিকটিও পর্যালোচনা করা প্রয়োজন। আমি ব্যক্তিগতভাবে 10 বছর আগে থেকে বলতেছিলাম যে ইসলামের ব্যাংকে আপনারা টাকা রাখবেন না, আপনারা রাখছেন। এখন রাখার পর এখন ধরা খাইছেন, 2% ইন্টারেস্ট বেশি দিচ্ছে, এখন ধরা খেয়ে গেছে। এখন আপনাদেরকে উদ্ধার আমরা করব, কিন্তু এখনই পারা যাবে না। পাবেন আইদার টাকা পান বা বন্ড পান বা কিছু একটা পাবেন। বরিশালে বাসে ছাত্রীকে লাঞ্ছিতের অভিযোগে সড়কে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয়েছে একটি বাস। রাতে নগরের রূপাতলী বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় তাওহিদ পরিবহন বাসের ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে BM কলেজের এক ছাত্রীকে লাঞ্ছিতের অভিযোগ ওঠে চালক হেলপারের বিরুদ্ধে। প্রতিবাদে বিক্ষোভে নামে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিচার দাবিতে বাস মালিক সমিতিতে গেলে সেখানেও হামলা হয় বলে অভিযোগ করেন তারা। বরিশাল পটুয়াখালী সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল BM কলেজ অধ্যক্ষ, প্রশাসন ও বাস মালিক সমিতির বৈঠকে সমস্যার সমাধান হয়। মেয়েটার পরীক্ষা এডমিট সাথে ছিল, এডমিট দেখাইছে, তারপরও তারা হাফ ভাড়া নিতে অস্বীকার জানাচ্ছে এবং মেয়েটির সাথে ওরা খুবই খারাপ আচরণ করছে। মালিক সমিতির থেকে আমাদের যে শিক্ষার্থী প্রতিনিধি টিম আসছে তাদের উপর সন্ত্রাসী হামলা করেছে, এমনকি বিভিন্ন ধরনের অ্যাসাল্টের শিকার হয়েছে। আজকের যে ঘটনাটা সেই প্রেক্ষিতে আসলে ছাত্রদের দীর্ঘদিনের ক্ষোভের একটা বিস্ফোরণ ঘটেছে। তো এখন আমরা উভয় পক্ষ আলোচনা শেষে মালিক সমিতি সিদ্ধান্ত নিয়েছে যে তারা এটা কঠোরভাবে কার্যকর করবে। নির্বাচন কমিশনের ক্ষমতা খর্ব হোক চায় না ইউরোপীয় ইউনিয়নও। সকালে জোটের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে বৈঠক শেষে কথা জানান CCAMM নাসিরউদ্দিন। বলেন দ্রুত নির্বাচনের পাশাপাশি সংস্কারকেও গুরুত্ব দিচ্ছেন তারা। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে EU রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে কমিশনার জানান নির্বাচন কমিশনের স্বাধীনতায় যাতে হস্তক্ষেপ করা না হয় সেই বিষয়ে ইউরোপীয় জোটকে অবহিত করা হয়েছে। জানান আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা হবে বলে ইউকে আশ্বস্ত করা হয়েছে। এ সময় জোটের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, আন্তর্জাতিক মানের করতে বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে EU। ওনারা রিফর্মের প্রতি একটু গুরুত্ব দিচ্ছেন, যে রিফর্মের জন্য টাইমটা খুব শর্ট হয়ে যাচ্ছে, এটা মনে করছেন ওনারা। দে আর এমফাসাইজিং দি রিফর্ম প্রসেস টু গো অন। এটা একটা সাজেশন, ওনাদের পক্ষে সাজেশন, নট এ প্রেশার। I have come with a message of support for the reform ambitions of the interim government, for the holding of elections in a transparent manner in line with international standards, and also to ask the Chief Election Commissioner what the European Union can do to support him and Bangladesh at this extremely important moment. হুমকি ধামকি উপেক্ষা করে দেশ বিনির্মাণে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম। বিকেলে ঢাকার নবাবগঞ্জে পথসভায় তিনি বলেন আগামী দিনগুলোতে হুমকি ধামকি আরও বাড়তে পারে, ভয় না পেয়ে সত্য ন্যায় প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমান এলাকায় নদী ভাঙন রোধের কথা বলে হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ করেন সার্জিস। পরে দোহারে শীতবস্ত্র বিতরণ, শ্রমজীবীদের সাথে আলোচনা সভা করেন তিনি। এর আগে কেরানীগঞ্জে আরেক পথসভায় সার্জিস বলেন চাঁদাবাজি, প্লট বাণিজ্য এখন চলছেই। এই ছিল রাতের বাংলাদেশে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।